লোকসভা কেন্দ্রে নজর রাখতেই হবে। বিজেপি প্রার্থী হিরণ কি বলছেন শুনবো। সানি এরা দুজনে মিলে তৃণমূলকে জেতানোর জন্য দায়িত্ব নিয়ে সারা রাত ধরে আমাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে। কালকে কেশপুর আনন্দপুর খালি বোমের বৃষ্টি হচ্ছিল এবং আমাদের পোলিং এজেন্টদের বাড়িতে বাড়িতে গিয়ে চমকেছে, ধমকেছে। এবং আজকে সকালে যদি আপনি রিপোর্ট নেন, আমি আপনাকে এক্স্যাক্টলি রিপোর্ট এখন দিতে পারবো না। প্রত্যেক বুথে বুথে আমাদের পোলিং এজেন্টদেরকে বার করে দিয়েছে, কোথাও সেন্ট্রাল ফোর্স কিছু নেই, বার করে দিয়ে তাদের তৃণমূলের অফিসে বসিয়ে রেখেছে এবং অর্ধেক জায়গায় আমাদের এখনো পোলিং এজেন্ট বসতে পারেনি। মানে এটা কি গণতন্ত্র আমি জানি না, ভারতবর্ষের কি গণতান্ত্রিক ব্যাপার আমিও ঠিক বুঝে উঠতে পারলাম না। যে এরকম পঞ্চায়েত ভোটেতেও হয়নি, পঞ্চায়েত ভোটেতেও এরকম কোনো নির্বাচন আমরা দেখিনি। নির্বাচন কমিশন কি করতে চাইছে, কেন করতে চাইছে, সেটা আমরা কেউ বুঝে উঠতে পারছি না। আমাদের কর্মীদের সারা রাত ধরে আর্তনাদ, সারা রাত জেগে আমরা শুধু কর্মীদেরকে সাহস জুগিয়েছি, এছাড়া আমাদের কাছে কিছু করার নেই। না না, কোনো কেন্দ্রীয় বাহিনীর আস্থা তো দূরের কথা। কেন্দ্রীয় বাহিনীর ডিআইজি কালকে রাত্রিবেলা আমাকে অসভ্য ভাষায় কথা বলেছেন। হ্যাঁ, মিস্টার স্ট্যানজিন শাকিয়ানা কি নাম ভদ্রলোকের, হ্যাঁ, আমাকে নাম্বার দেওয়া হয়েছিল তার সঙ্গে কথা বলতে। তিনি রাত্রিবেলা আমাকে অসভ্য ভাষায়, অত্যন্ত নোংরা ভাষায় কালকে কথা বলেছেন এবং বলেছেন যে তার কোনো দায়িত্ব নেই বুথ সামলানোর, তার কোনো দায়িত্ব নেই এলাকা সামলানোর। তিনি এসছেন খালি ভোটের সময় মানুষ যেন ভোট দিতে পারে বুথটাকে দেখার জন্য। তা আমি বলছি, কেশপুর আনন্দপুর এই ভয়ঙ্কর সন্ত্রাস চলছে আর আপনি রাত্রিবেলা ঘুমাবেন? কেন্দ্রীয় বাহিনী কি আমার নাকি? আপনারা এই সব কথাগুলো কেন বলেন? কেন্দ্রীয় বাহিনী কি আমার? নির্বাচন কমিশনে বরাবর বলে এসেছে কেন্দ্রীয় বাহিনী হলে ক্লিয়ার এন্ড ফেয়ার ইলেকশন হবে। আপনারা দেখছেন তো। দেখুন, আমি কোনো দল ভিত্তিক কথা বলবো না, আমি যেটা সত্য, যেটা রিয়েলিটি সেটা বলছি। আমি কোনো দল ভিত্তিক কথা আজ অব্দি বলিনি। যেখানে যে সত্যি কথা সেই সত্যি কথাটা বলেছি। আপনারা চলুন, এখন চললে দেখতে পাবেন যে কি ভয়ঙ্কর অবস্থা। দেখুন, আমার পক্ষে তো নির্বাচন কমিশনে জানার সম্ভব না, আমাদের টিম আছে তারা জানাচ্ছেন। আর আপনারা তথাকথিত জানেন যে কিউআরটি টিম, এটা একটা ভারতবর্ষের, আজকে পশ্চিমবঙ্গের, আজকে আমি অন্য লোকসভার ব্যাপারে বলতে পারবো না। আমার ঘাটাল লোকসভাতে বিশেষ করে কেশপুর, সবং এবং পিংলাতে কিউআরটি টিম যে মানে খায় না মাথায় দেয়, আমরা এখন অব্দি বুঝলাম না। তমলুকের দিকে এবার নজর রাখবো, কারণ হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু তমলুকে। এবার এই তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধানসভা নন্দীগ্রাম যেরকম রয়েছে, তার পাশাপাশি হলদিয়া, তমলুক, ময়না, নন্দকুমার, মহিষাদল এবং পাঁশকুড়া পূর্বও রয়েছে। এবং প্রার্থীদের মধ্যেও একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। আবির আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, ঘড়ির কাঁটা বলছে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে, এই মুহূর্তের ছবি তো জানতে চাইবই। আর তারই পাশাপাশি এই যে হাড্ডাহাড্ডি লড়াই তমলুকে প্রার্থীদের মধ্যে, রাজনৈতিক প্রেক্ষাপটটা সেটাও একটু জানতে চাইবো। প্রথমত যে নির্বাচনের দিন লড়াই শুধুমাত্র প্রার্থীদের নিজেদের মধ্যে নয়, এর পাশাপাশি এটা বলার সেটা হচ্ছে আজকে লড়াই করতে হচ্ছে সমস্ত দলের প্রার্থীদেরকে, হচ্ছে এই পূর্ব মেদিনীপুর জেলার 2 লোকসভা আসনের মধ্যে আবহাওয়ার সাথেও। তার কারণ হচ্ছে ঘূর্ণিঝড়ের যে প্রভাব এবং সকাল থেকে আকাশ ইতিমধ্যে মেঘলা হতে শুরু করেছে, ফলে সেই পরিস্থিতিতে কত সংখ্যক মানুষজন ভোটের লাইনে দাঁড়িয়ে সকাল থেকে ভোট দিয়ে যাবেন সেটা দেখার। হলদিয়াতে যেমন সকালবেলা থেকে দেখলাম যে 7টায় ভোট গ্রহণ কেন্দ্রতে ভোট শুরু হওয়ার 1 ঘন্টা আগে থেকে লম্বা লাইন লক্ষ্য করতে পারা গিয়েছে। ফলে সকালবেলা থেকে মানুষ উৎসাহ নিয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে পড়েছেন এবং সমস্ত দলই যাতে চাইছে যাতে এই রেসটা বজায় থাকে, যাতে বৃষ্টি আসার আগে একটা বড় অংশের ভোট যাতে পড়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে রাজনৈতিক দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে নন্দীগ্রাম যে বিধানসভা কেন্দ্র তা তমলুকের মধ্যে পড়বে এবং সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসছে। মহিষাদলে যেমন খুনের ঘটনা ঘটেছে, নন্দীগ্রামের মধ্যে আবার বিরুলিয়াতে তৃণমূলের অভিযোগ তাদের যে অঞ্চল সভাপতি তাকে ব্যাপক মারধর করা হয়েছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, এমন অভিযোগও তারা রাখছে। এতদিন পর্যন্ত আমরা দেখেছিলাম, মানে 2007-08-এর সময় থেকে পূর্ব মেদিনীপুর জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষে হাওয়া ঘুরতে শুরু করে। জেলা পরিষদ দখল, পরবর্তী সময়ে আমরা দেখি যে অধিকারী পরিবারের হাত ধরে হচ্ছে তমলুক এবং কাঁথি 2 লোকসভা আসন জিতে নেওয়া। পরবর্তী সময় শুভেন্দু অধিকারী তার দল ছেড়ে বিজেপিতে যোগদান করে এবং তার প্রেক্ষিতে একটা প্রভাব অবশ্যই পড়তে শুরু করে। যদি 2021-এর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, তাহলে তমলুক লোকসভার মধ্যে থাকা যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে তার সবকটাতে ভোট মিলিয়ে তৃণমূল
তৃণমূল কংগ্রেস মাত্র 21 ভোটে এগিয়ে ছিল। যদিও 2019-এ 1,90,000 ভোটে তৃণমূল কংগ্রেস এই তমলুক লোকসভা আসনে এগিয়ে রয়েছে। তো সেটাকেই ধরে রাখতে চাইছে, 2019-এর ফলকেই ধরে রাখতে চাইছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। তবে ভোটের অঙ্কে তৃণমূল কংগ্রেস নতুন মুখ দেবাংশুকে দাঁড় করিয়েছে, বামেদের তরফ থেকে যুবমুখকে দাঁড় করিয়েছে, বিজেপি প্রাক্তন বিচারপতিকে দাঁড় করিয়েছে। ফলে ত্রিমুখী লড়াইয়ের একটা জায়গার কথা সবাই বলছেন। তবে অধিকাংশ লোকের বক্তব্য হচ্ছে যে মূল লড়াইয়ের জায়গা হচ্ছে তৃণমূল বনাম বিজেপির মধ্যে এখানে হবে। এবং যেহেতু অধিকারী গড় বলে পরিচিত এই জেলা, ফলে অধিকারী পরিবার সরাসরি কার্যতই দুই লোকসভা আসনের ক্ষেত্রে নিজেরাই কার্যত সেখানে লড়াই করছেন। ফলে সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির খবরের পাশাপাশি লম্বা লাইনের ছবি দুটোই এখনো পর্যন্ত তমলুক থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এখন দেখার যে রাজনৈতিক অঙ্কে দাঁড়িয়ে যে 2019-এর কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেস কৌশল সাজিয়েছিল, 2024-এর ক্ষেত্রে সেই ভোটের ব্যবধান তারা ধরে রাখতে পারে কিনা। বেশ আবির, অবশ্যই দিনভর নজর থাকবে। এরই পাশাপাশি অবশ্যই নজর রাখতে হবে এই তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে হলদিয়া, যেখানে সিপিআইএম এর 2 এজেন্টকে অপহরণের অভিযোগ আর আরো এক এজেন্টকে মারধর করে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ বাম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। হলদিয়ার বারঘাসীপুর হাই স্কুলের বুথের ঘটনা, সেই ছবি আপনারা দেখছেন। খবর পেয়ে বুথে চলে যান সিপিআইএম এর প্রার্থী এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বাম প্রার্থীর, অভিযোগ অস্বীকার তৃণমূলের তরফ থেকে। শুনেন, আমি দুটো কথা বলছি। 1 নম্বর কথা, আমি একটা এজেন্টে সেখানে বসিয়ে দিলাম। 2 নম্বর কথা, আমার 2জন এজেন্টকে 1 ঘন্টার মধ্যে উদ্ধার করবে। আচ্ছা, এটা একটু থানাকে জানাচ্ছি আমি। আপনি থানার লোক, 232 একজন চলে গেছে, ওনাকে বসিয়ে দিয়ে না, সে থানায় বসেছে। না চলে ফোন করে দেখেন। 232-এ ওনাকে বসিয়ে দিয়ে 232 নয়, 227 এবং 228। না, 232 ছিল। 2জন কিডন্যাপ। আই ওয়ান্ট দেম উইদিন 1 আওয়ার। যা করার আপনি করুন। এজেন্ট অপহরণ, সকালবেলায় বসতে দেয়নি, এসে বসালাম, এখানে দাঁড়ালাম, 10টা প্রায় বাইক এখান থেকে মোবিলাইজ করলো। কেমন? ইলেকশন কমিশন যদি ইন্টারভেন করে ভালো, তৃণমূল যদি 10টা বাইক না, আমি আজ 20টা বাইক না পাবো। And if there is any law and order situation, তার জন্য ইলেকশন কমিশন উইল হেল্ড রেসপন্সিবল। না চ্যালেঞ্জ ছুটছো? আমি বলে দিলাম আজকে, তৃণমূল যদি মনে করে 10টা বাইক না পাবো, আমি সায়ন ব্যানার্জি আমি 20টা বাইক না পাবো। চ্যালেঞ্জ বলো, যা খুশি বলো, এনাফ ইজ এনাফ। আর এবার বাঁকুড়া লোকসভার দিকে আমরা একটু নজর রাখবো। যদি 2019-এর দিকে নজর রাখি, তাহলে বিজেপির সুভাষ সরকার, তার উপরেই কিন্তু ভরসা রেখেছে এবারও বিজেপি, এবং তৃণমূলের তরফ থেকে অরূপ চক্রবর্তী, বামেদের তরফ থেকে নীলাঞ্জন দাশগুপ্ত। অন্যদিকে এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র বাঁকুড়া, রঘুনাথপুর, সালতোরা, ছাতনা, রানীবাঁধ, রায়পুর ও তালডাংরা, এই 7 বিধানসভাকে নিয়ে তৈরি হয়েছে। প্রিয়ব্রত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রিয়ব্রত, ঘড়ির কাঁটা বলছে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে এবং ভোটারদের লাইনও চোখে পড়ছে। তারই পাশাপাশি এই মুহূর্তের ছবিটাও একটু জানতে চাইবো, এবং রাজনৈতিক প্রেক্ষাপট তো অবশ্যই গুরুত্বপূর্ণ এবার। দেখো সোনিয়া, সকাল 7টা বাজার সঙ্গে সঙ্গেই কিন্তু ভোট পোল শুরু হয়ে গেছে। আমি রয়েছি কিন্তু কেপিএস বিদ্যাপীঠ, যেখানে 2টি বুথ রয়েছে এবং তুমি দেখতেই পাচ্ছ যে বুথের যে ধরন, সেই ধরন কিন্তু পিঙ্ক কালার রাখা হয়েছে। মূলত যে বুথ, সেই বুথে কিন্তু দেখা যাচ্ছে যে মহিলা পরিচালিত একটি মডেল বুথ তৈরি করা হয়েছে। পিঙ্ক বুথ বলে এটাকে তৈরি করা হচ্ছে। এর পাশাপাশি যে ডোকরা শিল্প, বাঁকুড়ার যে ডোকরা শিল্প, সেই ডোকরা শিল্পর ঐতিহ্য তুলে ধরা হয়েছে। বুথের বিভিন্ন অংশে ডোকরা শিল্পের ছাপ রয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ সকাল থেকে মানুষজন কিন্তু এই বুথে ভিড় জমিয়েছেন। এই 2টি বুথে যেমনভাবে মহিলারা ভিড় জমিয়েছেন, তার পাশাপাশি দেখা যাচ্ছে যে বয়স্করা তারাও কিন্তু ভিড় জমিয়েছেন। কেননা বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাঁকুড়া জেলায় তুমি জানো যে এক তাপমাত্রা বাড়তে শুরু করছে এবং তাপমাত্রা বাড়ার আগে ভাগেই চাইছেন অনেক বয়স্ক থেকে মহিলারা, যারা সকাল থেকে কাজ করবেন, নিজের কাজকর্ম সারবেন, তারা চাইছেন যে বুথে অন্তত ভোটটা দিয়ে তারপরে কিন্তু কাজকর্ম সারতে। তুমি দেখতেই পাচ্ছ যে বুথে কিন্তু আঁটোসাঁটো নিরাপত্তা রয়েছে। এর পাশাপাশি ভোট গ্রহণ চলছে। তোমাকে দেখাবার চেষ্টা করবো যে বুথে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। এর পাশাপাশি বয়স্ক ভোটার তারা কিন্তু রয়েছেন, বয়স্ক ভোটাররা যেমন রয়েছেন, এর পাশাপাশি মহিলাদের লম্বা লাইন, ওই মহিলাদের লম্বা লাইন দেখা যাচ্ছে যে সকাল থেকেই ভোট গ্রহণ কেন্দ্রে যেমন থাকে, সকাল থেকেই লম্বা লাইন, সেই লম্বা লাইনের ছবি দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি যে মডেল বুথ তৈরি করা হয়েছে, সেই মডেল বুথে যে ডোকরা শিল্প, বাঁকুড়ার যে ডোকরা শিল্প, সেই ডোকরা শিল্পকে তুলে ধরা হয়েছে এবং এই ডোকরা আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র। এর পাশাপাশি ভোটারদের
পাতায় সব রকমের ব্যবস্থা যেমনটা হয়ে থাকে মডেল একেবারে বুথে সেরকম প্রিয় রাখা হয়েছে। আমরা দেখছিলাম এবং সত্যি মহিলাদের লম্বা লাইন চোখে পড়ার মতো। ঘড়ির কাঁটায় 7:10, বেশ দিনভর নজর থাকে। আবারও একটু তমলুকের দিকেই আমরা নজর রাখবো, কারণ তমলুক এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লোকসভা কেন্দ্র। এবারের নির্বাচনের জন্য হাড্ডাহাড্ডি লড়াই হবে তমলুকে, কারণ সেখানে একদিকে প্রাক্তন বিচারপতি ভার্সেস তৃণমূলের যুব নেতা, তমলুকে তৃণমূলের নতুন মুখ দেবাংশু, আর বিজেপির বাজি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লড়াইয়ের ময়দানে কিন্তু বাম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। সকাল থেকে তমলুকের ছবিটা আমরা দেখছিলাম, এবং এই তমলুকের মধ্যে যে 7টা বিধানসভা রয়েছে, নন্দীগ্রাম, তারই পাশাপাশি হলদিয়া, তমলুক, ময়না, নন্দকুমার, মহিষাদল, পাঁশকুড়া পূর্ব, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নন্দীগ্রামই। এই নন্দীগ্রাম থেকেই অর্ণব আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, এই মুহূর্তের ছবিটা যেরকম একটু জানতে চাইবো, কারণ নন্দীগ্রামের পরিস্থিতি আমরা বুধবার থেকে দেখছি, তার আগেও অবশ্যই নজর ছিল, কিন্তু এই মুহূর্তে আজ সকাল থেকে ভোট গ্রহণ তো শুরু হয়ে গিয়েছে, এই মুহূর্তের ছবিটা ঠিক কি? দেখো, তমলুক লোকসভার যা পাটিগণিত, সেই পাটিগণিত অনুযায়ী এই নন্দীগ্রাম বিধানসভা, যেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী ক্ষেত্র, সেই নন্দীগ্রাম এবং হলদিয়া এই দুই বিধানসভায় যদি বড় মাপের লিড না নিতে পারে বিজেপি, তাহলে বিজেপির জন্য এই তমলুক আসনটা কিন্তু যথেষ্ট হাড্ডাহাড্ডি হয়ে যাবে। কাজেই এই তমলুক লোকসভা যদি জিততে হয় নন্দীগ্রামে, 48 ঘন্টা আগেও শুভেন্দু অধিকারী সভা করে তিনি পরিষ্কারভাবে টার্গেট ঠিক করে দিয়েছেন, ন্যূনতম 30,000 লিড চাই এই নন্দীগ্রাম বিধানসভায়। 30,000 লিড আদৌ বিজেপি পাবে নাকি তৃণমূলের পকেট ভরবে বা সিপিএম এর সায়ন ব্যানার্জি ভোট কাটবে? তুমি এই মুহূর্তে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, পরপর 3টি বুথ, এবং যেটা সব থেকে উল্লেখযোগ্য, আরও আমরা যে 5টা দাবা পেরিয়ে এলাম, যদিও এখানে তাপমাত্রা একটু কম, গতকাল বৃষ্টি হয়েছে এবং রোদ উঠেছে, 3টে বুথ রয়েছে এবং 3টে বুথেই কিন্তু মহিলাদের দীর্ঘ লাইন, এবং এই দীর্ঘ লাইন কিন্তু 6টা বাজতেই এখানে কিন্তু মানুষ এখানে জড়ো হয়েছেন। একটা বুথ, মাঝের যে বুথের লাইনটা কম দেখাচ্ছি তোমাকে আমি, এই বুথে কিন্তু সমস্যা হয়েছিল, এবং এখানে 92 নম্বর বুথ, এই ইভিএম এর মক পোলের সময় বিভিন্ন দলের এজেন্টরা তারা আপত্তি করে, এবং এই 92 নম্বর বুথের ইভিএম তার মক পোল করতে বেশ কিছুটা সমস্যা হয়, তাই সেখানে এলাকায় চাউর হয়ে যায় খবরটা হওয়ার কারণে কিন্তু সেই যে বুথটা কিন্তু লাইন কম রয়েছে, এখানে ভোট ঠিকঠাকভাবে শুরু হবে কিনা মানুষ একটু সংশয় রয়েছেন, যদিও প্রিজাইডিং অফিসার আমাদের জানাচ্ছেন যে না, ভোট সঠিক সময় শুরু করব, এবং যা তারা বার্তা পেয়েছেন ইভিএম মেরামত করে আবার নতুনভাবে কাজ। আমি কথা বলার চেষ্টা করব, অনেক মহিলা এসছেন, কতক্ষণ দাঁড়িয়ে আছেন আপনারা? আমরা কিছুক্ষণ এসেছি। হ্যাঁ। নন্দীগ্রামের ভোটার, সারা রাজ্যের মানুষ নন্দীগ্রামের দিকে তাকিয়ে নন্দীগ্রাম কি ভাবছে? কি ভাবছি, আমরা সবাই ভোট দেব আর কি। কোনো সমস্যা, কোনো আতঙ্ক? না, আমাদের এখানে কোনো সমস্যা হয় না। না। আরো একজন আমি প্রবীণা কাছে জানতে চাইবো, কিরকম অনুমতি হয়েছে? নাতিকে সঙ্গে নিয়ে এসেছেন? হ্যাঁ, আমার কাছে কাল রাত্রে শুয়ে বলে আমি তোমার ভোট দেবো। আমি না না, চো আমার সঙ্গে চো। সুস্থ স্বাভাবিকভাবে ভোটটাও আমরা এটাই চাই। সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট হোক, এটাই চান মানুষ। এবং আমি যে বুথের কথা বলছি, এই বুথটা দেখো তুমি, একেবারে লম্বা লাইন, এবং যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, মহিলাদের উপস্থিতির হার দীর্ঘ, এবং মহিলাদের লাইনটাই কিন্তু বেশি আমরা দেখতে পাচ্ছি, এবং 3টে বুথ, সেখানে কিন্তু গতকাল বৃষ্টি হয়েছে বিকেলের দিকে, সেই বৃষ্টির কারণে স্কুলের মাঠ, সেই মাঠ কর্দমাক্ত হয়ে গিয়েছে, সেটাকে বাঁচিয়ে কিন্তু মানুষ যেভাবে ভোট দিতে আসছেন। তোমায় জানিয়ে রাখি, দেখো এখানে শুভেন্দু অধিকারী এই জায়গা থেকে লোকসভা নির্বাচিত হয়েছেন, দিব্যেন্দু অধিকারী নির্বাচিত হয়েছেন, এবং এই লোকসভার একটা ট্রেন্ড হচ্ছে এখানে 82, 83, 85% পর্যন্ত ভোট পড়ে, অর্থাৎ 100 জন মানুষের মধ্যে 85 জন। অবশ্যই পরবর্তীতেও নজর থাকবে নন্দীগ্রাম, একেবারে রাজ্যবাসীর নজর রয়েছে এই নন্দীগ্রামের দিকে। ময়নার দিকেও আমাদের নজর রাখতে হবে, কারণ ভোটের আগে ময়নাও উত্তপ্ত হয়েছে। কিভাবে উত্তপ্ত হয়েছে এই ময়না আপনাদের জানানোর চেষ্টা করব। ভোটের আগে উত্তপ্ত ময়না, শুক্রবার রাতে ময়নায় দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা, তৃণমূল কর্মীর উপর হামলার ঘটনা। সুজিতের কাছ থেকে জানবো। সুজিত, একদিকে তৃণমূল কর্মীর উপর হামলার ঘটনা, মারধর, আক্রান্ত কেমন রয়েছেন তৃণমূল কর্মী, এবং গোটা বিষয়টা কি অভিযোগ? গুরুতর জখম ওই তৃণমূল কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়নার বাচ্চা গন্ডগোল কবলিত এলাকা, যেখানে কিনা রাতভর তাণ্ডব চালানো হয়েছে। তাণ্ডব চালিয়েছে একদল দুষ্কৃতী, মুখে কালো কাপড় বেঁধে
ভয় ভীতি তৈরি করতে এমন ঘটনা ঘটিয়েছে বলে তৃণমূল অভিযোগ করছে, বিজেপির বিরুদ্ধে বিজেপি অভিযোগ অস্বীকার করছে। কিন্তু গোটা ঘটনা নিয়ে আজ যখন ভোট, তখন ঠিক তার আগের রাতের এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানুতর চলছে, একটা উত্তেজনাকর পরিস্থিতি। ময়নার বাচ্চা এলাকার ঘটনা এবং সেখানেই এই ঘটনা ঘটে। তা নিয়ে রীতিমতো বলা যায় যে রাজনৈতিক যে চাপানুতর বলছি, সেখানে তৃণমূল সরাসরি অভিযোগ জানাচ্ছে বিজেপির বিরুদ্ধে। বিজেপি অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে। কিন্তু ঘটনা যা ঘটেছে অভিযোগ পাল্টা অভিযোগ। বেশ, আমার ময়নার একজন ক্ষতি হলে আমি পুরো বিজেপিকে আর প্রশাসনকে কি করতে হয় ওটাও আমি জানি। জেল খাটতে রাজি আছি, মরতে রাজি আছি। ময়নার কেন মানুষ ক্ষতি হবে? নির্বাচন কমিশন বলছিল কোনোভাবেই ঝামেলা হবে নি, কেন ঝামেলা হচ্ছে? আর উত্তম সিংকে এমন দাদাগিরি আর গৌতম গুরুকে যদি অ্যারেস্ট না করে কালকে নির্বাচন কিভাবে হবে সেটা নির্বাচন কমিশন বুঝবে। আর ময়না থানার ওসি আর এসডিপিও তার এসপি তার দায়িত্ব নেবে। ময়নার মানুষকে শান্তিভাবে আমি নির্বাচন করতে চাইছি। তৃণমূলের নেতারা বিশেষ করে মনোরঞ্জন হাজরার চক্রান্তে কোন মাথাতে আজকে আবার অশান্তি তৈরি করে এবং সেখানে প্রচণ্ডভাবে গণ্ডগোল ছড়ায়। আমাদের ভারতীয় জনতা পার্টির 3 জন কার্যকর্তা সহ বেশ কিছু কার্যকর্তা সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশকে সঙ্গে নিয়েই তো তৃণমূল এটা করার চেষ্টা করছে। সেখান থেকে আমাদের 3 জন কার্যকর্তাকে পুলিশ আটক করে। এখনো পর্যন্ত আমার কাছে যা খবর আছে 2 জনকে পুলিশ ছেড়ে দিয়েছে, 1 জনকে এখনো আটক করে। ষষ্ঠ দফা নির্বাচন শুরু হয়ে গিয়েছে এবং 8টি আসনে আমাদের রাজ্যে নির্বাচন চলছে এবং নিরাপত্তার দিকে কিন্তু নির্বাচন কমিশনের পুরো নজর রয়েছে। তার কারণে এই কড়া নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন কমিশন চায় অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন এবং সে কারণেই এই ষষ্ঠ দফা নির্বাচনে রাজ্যে কাজে লাগানো হবে 919 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে। একেবারে কড়া নিরাপত্তায় ষষ্ঠ দফার নির্বাচন। 7টা থেকে নির্বাচন শুরু হয়ে গিয়েছে, আধ ঘন্টা হতে যাবে আর কিছুক্ষণের মধ্যে। অর্পিতা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্পিতা, কোথায় কত বাহিনী রয়েছে, কিউআরটি রয়েছে, তারই পাশাপাশি ওয়েবকাস্টিং এও নজর, কি কি বিষয় রয়েছে এই নিরাপত্তার দিক থেকে একটু জানতে চাইবো। আমরা নজর রেখেছি ষষ্ঠ দফা নির্বাচনের দিকে এবং যেরকম ওয়েবকাস্টিং সব বুথে, তারই পাশাপাশি কিউআরটি কুইক রেসপন্স টিম থাকছে, তারই পাশাপাশি নিরাপত্তার দিকে আর কি কি রয়েছে, কত জন কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে, রাজ্য পুলিশ রাখা হচ্ছে, জানবো। অর্পিতা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্পিতা, যে প্রশ্নটা রাখতেই চাইবো, এই যে মোট 919 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, তার সঙ্গে রাজ্য পুলিশ, আর কি কি থাকছে? কারণ নির্বাচন কমিশন চায় অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ভোট। দেখো, ষষ্ঠ দফার নির্বাচনে আমরা জানি যে এই যে নির্বাচন তাকে ঘিরে কিন্তু 919 কোম্পানি যে কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনী কিন্তু থাকছে এবং বিভিন্ন জায়গায় তারা কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা করছে। যেরকম তোমাকে জানিয়ে রাখি, পশ্চিম মেদিনীপুরে থাকছে 218 কোম্পানি, বাঁকুড়ায় থাকছে 178 কোম্পানি, ঝাড়গ্রামে থাকছে 133 কোম্পানি বাহিনী, পূর্ব মেদিনীপুরে থাকছে 237 কোম্পানি এবং পুরুলিয়াতে থাকছে 137 কোম্পানি। মোট রাজ্য পুলিশ মোতায়েন থাকবে 29,468 জন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে ইলেকশন কমিশন সূত্রে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে এই 8 কেন্দ্রে 919 যে কোম্পানি রয়েছে সেখানে কিন্তু জঙ্গলমহলে ভোটে বাড়তি কিন্তু সতর্ক কমিশন রয়েছে এবং এই 919 কোম্পানির যে বাহিনী 8 কেন্দ্রের জন্য 2 মেদিনীপুরে থাকবে 455 কোম্পানির বাহিনী এবং অশান্তি রুখতে করা রাজ্য পুলিশও মোতায়েন থাকছে 29,468 জন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আমরা জানি যে তুমি জানো যে ইতিমধ্যেই মহিষাদলে যে খুন, সেই খুন নিয়ে কিন্তু ইতিমধ্যেই সরগরম রাজনীতি এবং সেক্ষেত্রে ইলেকশন কমিশন এখন কি পদক্ষেপ নেয় সেটাই কিন্তু দেখার। অবশ্যই নজর থাকবে অর্পিতা। বেশ।